তাহলে লাস্টের দিনের ক্লাসে আমরা বায়োমলিকিউলের পড়েছিলাম কার্বোহাইড্রেট পার্ট, এন্ড সেখানে আমরা যখন বায়োমলিকিউল স্টাডি করছিলাম সেখানে দেখেছিলাম এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ভাইটামিনস, মিনারেলস, ওয়াটার, নিউক্লিক অ্যাসিড, এই সমস্ত কিছু মিলিয়ে একটা সেল বা একটা কোষের রাসায়নিক যে গঠনটা, কেমিক্যাল কনস্টিটিউয়েন্টটা ফর্মেশন হয়। তো আমাদের সেলের মধ্যে যদি আমি মেন বায়োমলিকিউলার কম্পোনেন্ট হিসেবে বলি, আমি লাস্ট দিনও বলেছিলাম, আজকেও সেই কথাটাই রিপিট করব, মেনলি কনসিডার করব কার্বোহাইড্রেটকে, প্রোটিনকে, লিপিডকে অ্যাজ ওয়েল এজ নিউক্লিক অ্যাসিড অ্যান্ড এনজাইম। তো এদের মধ্যে যখনই আমরা কার্বোহাইড্রেট আর লিপিডকে যদি কনসিডার করি, সেখানে আমরা দেখতে পাবো কার্বোহাইড্রেটও যেরকম কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নিয়ে তৈরি হয়েছিল, ঠিক সেরকম ভাবে লিপিডও কিন্তু তৈরি হয়েছে কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। এই তিনটে তার বেসিক ফর্মুলা, বেসিক কনস্টিটিউয়েন্ট। এবং সেই জায়গা থেকে লিপিড মানেই আমার সেলকে এনর্মাস এনার্জি প্রোভাইড করে। তার কারণ তোরা হয়তো জানিসই যে 1 গ্রাম লিপিড যখন আমরা ফুড হিসাবে কনজিউম করলাম, আফটার রেসপিরেশন ও প্রডিউস করে 9.3 কিলো ক্যালোরি এনার্জি, whereas 1 গ্রাম কার্বোহাইড্রেট তার ব্রেকডাউনে প্রডিউস হচ্ছে 4.1 কিলো ক্যালোরি এনার্জি, আর 1 গ্রাম প্রোটিন তার রেসপিরেটরি প্রসেসের মাধ্যমে প্রডিউস করে 4.3 কিলো ক্যালোরি এনার্জি। তার মানে দেখ, আমরা এটা বলতেই পারি প্রোটিন আর কার্বোহাইড্রেট এরা দুজনে মিলে যে এনার্জিটা প্রডিউস করছে, সেম অ্যামাউন্ট এনার্জি প্রডিউস করে দিচ্ছে লিপিড, ফ্যাট জাতীয় খাবার। এবং এই কারণেই আমাদেরকে বলা হয় যে বেশি ফ্যাট জাতীয় খাবার কনজিউম না করতে। খুব ইনস্ট্যান্ট আমাদের ক্যালোরি ডিমান্ড ফুলফিল করলেও আলটিমেটলি দ্যাট কজেস ওবিসিটি, আমাদের মধ্যে একটা ফ্যাটিনেস ডেভেলপ করাবে। তো তাহলে এই যে লিপিড, এই লিপিডের যদি আমরা জেনারেল ফিচার দেখি, তার জেনারেল ফিচার্স গুলোকে যদি আমরা স্টাডি করি, তাহলে সেখানে ফার্স্ট লিখবো নাম্বার 1, প্লিজ রাইট ডাউন, খাতায় লেখ। দে ফর্ম heterogeneous group, they form heterogeneous group, and these are insoluble in water, these are insoluble in water and soluble in organic solvent, soluble in organic solvent like acetone, ether, alcohol. এই কারণেই হেটেরোজেনাস গ্রুপ কেন আমি বললাম, তার কারণ তিনটে ডিফারেন্ট মলিকিউলস এখানে রয়েছে। হেটেরো মানে বিষম, তোরা জানিস, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, তিনটে ডিফারেন্ট এলিমেন্ট সেখানে রয়েছে। ইনসলিউবল, অবশ্যই তুই কোনোদিনও জলের সাথে তেলকে মেশাতে পারবি না, ফ্যাট জাতীয় সাবস্টেন্সকে। তো দে আর ইনসলিউবল ইন ওয়াটার অ্যান্ড এই জায়গা থেকে দে আর এক্সক্লুসিভলি সলিউবল ইন দা অর্গানিক সলভেন্ট। তাই তো, বিভিন্ন জৈব দ্রাবক তোরা দেখেছিস, এই যে অ্যাসিটন, ইথার, এগুলো সব জৈব দ্রাবক। তো এর পরের পয়েন্ট হিসাবে আমাদের মনে রাখতে হবে যে এই যে ফ্যাট, এই ফ্যাটের ব্রেকডাউনের জন্য কিন্তু প্রচুর পরিমাণে অক্সিজেন খরচ হয়। মানে তুই ফ্যাট জাতীয় খাবার যখন খাচ্ছিস, সেই খাবারের ব্রেকডাউন রিকোয়ার্স মোর অক্সিজেন, বাট সেই তুলনায় কার্বোহাইড্রেট বা প্রোটিন জাতীয় খাবারের ব্রেকডাউন অনেক ইজিলি কিন্তু আমাদের বডিতে হয়। এবং তুই দেখ, তোর কমন ডেলিকার রুটিনকে মেলা, এই কারণে আমরা বেশি তেল, ঘি মানে টাইপের স্পাইসি ফুড আমাদেরকে যদি খাই আমরা,
তাহলে সেখানে একটা ইনডাইজেশন প্রবলেম কিন্তু হতেই থাকছে, তার কারণ এটা যে ডাইজেস্টিভ মেকানিজমটা সেটা কিন্তু অনেক বেশি কমপ্লেক্স, রাইট? তাহলে ওখানে লিখে রাখ, it requires more oxygen for their oxidation to release energy. হলো? তো এইবার এই যে লিপিড, এই লিপিডকেই আমরা তিনটে পার্টে ডিভাইড করব। এই লিপিডকেই আমরা তিনটে পার্টে ডিভাইড করছি। একদম প্রথম চলে আসছে আমাদের সিম্পল লিপিড, রাইট? সিম্পল লিপিড, the second one compound lipid, and the third one is derived lipid. ঠিক আছে? সিম্পল লিপিড, কম্পাউন্ড লিপিড এন্ড ডিরাইভড লিপিড। তো এর মধ্যে থেকে এই যে সিম্পল লিপিড, সেখানে কাদেরকে আমরা কনসিডার করব? সিম্পল ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এন্ড এস্টার্স অফ ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল। তার মানে সিম্পল লিপিডের আন্ডারে আমরা তিনটে সাবস্টেন্সকে কনসিডার করছি। সিম্পল ফ্যাটি অ্যাসিড, এফ এ লিখে রাখলাম আমি, simple fatty acid. The second one is glycerol, and the third one is ester of fatty acid, esters of fatty acid and glycerol. হলো? তো তার মানে এই যে তিনটে সাবস্টেন্স আমরা বললাম, দেখ এই তিনটে সাবস্টেন্সের রেসপেক্টেই কিন্তু all the simple lipids are formed. তো এবার তাহলে আমরা দেখে নেব এই তিনটে কি। এই সিম্পল ফ্যাটি অ্যাসিড বা সরল ফ্যাটি অ্যাসিড বলতে আমরা কি বুঝি? জেনারেলি মনে রাখবি যে কোনো সিম্পল ফ্যাটি অ্যাসিড মানেই তার একটা কার্বক্সিল গ্রুপ থাকবে COOH, তোরা কেমিস্ট্রিতে পড়েছিস, as well as একটা R গ্রুপ থাকবে। তো প্লিজ রাইট ডাউন। আমি তোদের একদম মানে ওই হিসাবে সিম্পল ওয়েতে ছোট ছোট করে খাতায় লিখে রাখ যাতে ভুলে না যায়। A simple fatty acid contain carboxyl group attached to the R group, তো এখানে তার ফর্মুলাটা যদি দেখি আমি, এরকম ভাবে রয়েছে RCOOH। এবার দেখ এই যে এই R গ্রুপটা কিন্তু ভ্যারিয়েবল, পরিবর্তনশীল। এই R এর জায়গায় সেখানেও মিথাইল ক্যারি করতে পারে, CH3 হতে পারে, ইথাইল ক্যারি করতে পারে, C2H5 হতে পারে। অর্থাৎ কি না, তুই কখনোই বলতে পারবি না যে R ইজ আ স্পেসিফিক গ্রুপ, R নির্দিষ্ট নয়, সেখানে ও সবসময় পরিবর্তনশীল, ভ্যারিয়েবল, এবং তার উপর ও এই R গ্রুপটার সাথে COOH এটা জয়েন্ট হয়ে রয়েছে, রাইট? তার মানে সিম্পল ফ্যাটি অ্যাসিড মানেই একটা R গ্রুপ আর একটা COOH গ্রুপ যখন একসাথে থাকবে তখন তাকেই তোরা বলবি সিম্পল ফ্যাটি অ্যাসিড। whereas লিখে রাখ গ্লিসারল, a simple lipid could be in the glycerol form, and they are called trihydroxypropane. দেখ ফর্মুলা CH2OH, তোদের কেমিস্ট্রি CH2OH, তার মানে এই পুরোটা স্ট্রাকচারকেই তোদের সেই কেমিস্ট্রির ইউপ্যাক নোমেনক্লেচার হিসাবে তোরা বলে এসেছিস ট্রাইহাইড্রক্সিপ্রোপেন, রাইট? ট্রাই মানে তিনটে। তো এইবার তাহলে
আমার ফ্যাটি অ্যাসিডের ফর্মুলা আমরা দেখে নিলাম, সিম্পল ফ্যাটি অ্যাসিড দেখে নিলাম, আর এরপর আমরা যাচ্ছি এস্টারস অফ ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল। তাহলে এইখানে একটু লিখবো আমরা, when the fatty acids are joined with glycerol, then they are known as esterified with glycerol. Full stop. These are said to be fat. Or oil, depending on their boiling point. So ester is an organic compound. Formed between acid and alcohol. এই লাইনটার মানে বোঝা গেল, এই যে আমার ফ্যাটি অ্যাসিড আর এই যে আমার গ্লিসারল, এর যখন কম্বিনেশন হচ্ছে তখনই আমার সেই প্রোডাক্টটাকে আমরা বলবো এস্টার। এবং এই জায়গায় এই এস্টারের দুটো ফর্ম হতে পারে, আইদার ফ্যাট অথবা অয়েল। বাট সেটা আমি কাকে ফ্যাট বলবো বা কাকে অয়েল বলবো না, তার বয়লিং টেম্পারেচার। সাধারণত তুই রুম টেম্পারেচারে সর্ষের তেলকে কোনোদিনও জমাট বাঁধতে দেখবি না, তাই তো? কিন্তু তুই দেখিস নারকোল তেল শীতকালে কি হয়ে যায়, জমাট বেঁধে যায়। তুই দেখিস ডালডা চিনিস তো, ডালডা, বনস্পতি, এইগুলো শীতকালে জমাট বেঁধে যাচ্ছে। তো এই যে মেটেরিয়ালটা তার বয়লিং পয়েন্টের রেসপেক্টে, তার ফ্রিজিং পয়েন্টের রেসপেক্টে আমরা তাদেরকে কখনো ফ্যাট বলছি বা কোনো সাবস্টেন্সকে অয়েল বলছি। তাহলে যারা সব সময় রুম টেম্পারেচারের রেসপেক্টে লিকুইডিয়াস নেচারে থাকবে, তরলের মতো থাকবে, তখন তাকে তুই বলবি অয়েল। বাট যারা জমাট বেঁধে যাওয়ার এরকম একটা টেন্ডেন্সি আছে, তখন তাদেরকেই তুই বলবি ফ্যাট। তুই দেখ মাংস যে চর্বি, তাই তো, সেই চর্বিটা যখন আমরা দোকান থেকে যখন কিনছি সেটা একটা শক্ত মোটো ফরম্যাটে রয়েছে, কিন্তু এটাকেই যখন রান্না করা হয় তুই দেখিস যে চর্বিটা কিন্তু গলে যায়, তাই না? এবং সেই চর্বিটা গলে গিয়ে সেখান থেকে মানে ওর ওই ফর্মটা থাকছে না। তো এই জায়গা থেকে তাহলে এটা তৈরি হয়েছে কি করে? আবারও তোর আমার বডিতে বা বিভিন্ন অ্যানিমালস এর বডিতে এক্সেস ফ্যাট যেটা, সেটা স্টোর হচ্ছে এই ফর্মটা, যাকে আমরা বলেছিলাম গ্লাইকোজেন। মনে পড়ছে তো? তাহলে এইবার দেখ আমার এই যে ফ্যাটি অ্যাসিড, এই ফ্যাটি অ্যাসিডকেই আমরা দুটো ভাগে ভাগ করে থাকি। তাহলে এবার আমরা এই সিম্পল ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এস্টার, এই তিনটে পার্ট পড়ার পর এরপর আমরা ডিভাইড করছি ফ্যাটি অ্যাসিডকে। তো ফ্যাটি অ্যাসিডস আর অফ টু টাইপ। নাম্বার 1, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড and unsaturated fatty acid. তোরা পড়েও ছিলিস সম্পৃক্ত এবং অসম্পৃক্ত, স্যাচুরেটেড and unsaturated। হলো? তো স্যাচুরেটেড এর আন্ডারে মনে রাখবি যে কোনোদিনও তাদের স্ট্রাকচারে কোনো ডাবল বন্ড থাকবে না, কোনো কার্বন অ্যাটমের সাথে they do not form any double bond। এই যে এখানে পরপর যখন এই কার্বন গুলো যখন জুড়ছে তাদের মধ্যে ডাবল বন্ড, ট্রিপল বন্ড, এরকম সব বন্ড তৈরি হয়। তো
স্যাচুরেটেড মানে they are always joined by single bond structure, right? কোনোদিনও ডাবল বন্ড থাকবে না, ডাবল বন্ড যার থাকবে সে হয়ে যাবে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। ক্লিয়ার? তাহলে ফার্স্ট পয়েন্টে একটুখানি যদি সম্ভব হয় খাতায় একটু কলম করে লিখে রাখ, ডাবল বন্ড do not contain double bond between the carbon atoms, do not contain double bond between the carbon atoms, but ওখানে লেখ contain one or more double bond, contain one or more double bond. Follow the next point, ওখানে লেখ saturated এর ঘরে they melt at a high temperature, they melt at a high temperature. Example, palmitic acid, palmitic, P-A-L-M-I-T-I-C, palmitic acid, 16 carbon containing structure. palmitic acid সেখানে 16 খানা কার্বন আছে, ফর্মুলা CH3 CH2 CH3 CH2 CH3 CH2 14COH হলো। নেক্সট স্টিয়ারিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড কতগুলো কার্বন? 18 কার্বন কন্টেনিং, 18টা কার্বন সেখানে রয়েছে, এন্ড ফর্মুলাটা লেখ CH3 CH2 হোল 16 COOH। আমি আবার রিপিট করছি, এখানে লিখে দিচ্ছি CH3 CH2 16 COOH। বুঝতে পারলি? তাহলে এই যে দুটো স্ট্রাকচার, একটা দেখ 16টা কার্বন ক্যারি করছে, একটা 18টা কার্বন ক্যারি করছে, বাট তাদের কোনো ডাবল বন্ড নেই এবং তারা সব সময় হাই টেম্পারেচারে মেল্ট হবে। হলো? কিন্তু ওইখানে লেখ দে মেল্ট at very low temperature, they melt at a very low temperature. হলো? ওখানে লেখ ওলিক অ্যাসিড, আমি যেগুলোর নামগুলো বলছি সেগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন্স গুলো দেয় বলে একদম লিস্ট করে রাখবি। ওলিক অ্যাসিড, ওয়ান ডাবল বন্ড, ফর্মুলা CH3 CH2 হোল 7 CH, ওইখানে ধরবে না ফর্মুলাটা, CH3 CH2 whole 7 CH double bond CH CH2 whole 7 COOH। আমি বোর্ডে লিখছি, এখানটা মুছলাম। CH3 CH2 whole 7 COOH ডাবল বন্ড। ঠিক আছে, লিখেছিস? তারপর লিখ CH3 সরি CH CH2 whole 7 COOH। তাহলে পুরো স্ট্রাকচারটার মধ্যে তোরা দেখতে পেলি একটাই ডাবল বন্ড রয়েছে, তোদের কাছে নিচে কোয়েশ্চেনও দেয় এটাই। এইখানে তোর কাছে এই ফর্মুলাটা দিয়ে দেবে, দিয়ে তোর কাছে জানতে চাইবে which type of unsaturated fatty acid, what is the name of this unsaturated fatty acid, অথবা কোয়েশ্চেনটাতে একদম তোকে দিয়ে দিল যে এই অ্যাসিডটার ডাবল বন্ড কতগুলো আছে। তাহলে আমি দুটো ফর্মেই মনে রাখলাম, ফর্মুলাটা দেখে চিনতে পারবি কোন অ্যাসিড, অথবা নামটা দেখে বলতে পারবি কোনটা ডাবল বন্ড আছে কটা। সেকেন্ড এক্সাম্পলে লেখ লিনোলেইক অ্যাসিড, দুটো ডাবল বন্ড,
linoleic acid দুটো ডাবল বন্ড and linolenic acid তিনটে ডাবল বন্ড হলো। তাহলে কোনটা COX আচ্ছা, তো তাহলে আমরা কিন্তু স্যাচুরেটেড এন্ড আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আমরা পেলাম, রাইট? তো এবার তাহলে আবার আমরা এই লিপিডের ক্লাসিফিকেশনে যাই। তাহলে আমি এতক্ষণ অবধি যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে সিম্পল লিপিড, রাইট? এবং সিম্পল লিপিড তাহলে কাকে বলে বলবি না, সিম্পল লিপিড আর দ্য এস্টার অফ ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল। তাহলে যে কোনো সিম্পল লিপিড মানেই সেখানে থাকবে একটা ফ্যাটি অ্যাসিড এবং অবশ্যই একটা গ্লিসারল বা। তাহলে সিম্পল লিপিডের পর এরপর দেখ আমরা চলে যাচ্ছি কম্পাউন্ড লিপিড। প্লিজ রাইট ডাউন when যখন আগে বুঝে নে, যখন একটা সিম্পল লিপিড অন্য কোনো সাবস্টেন্সের সাথে যুক্ত থাকবে, একটা সিম্পল লিপিড ইফ কম্বাইন্স উইথ আদার সাবস্টেন্স, লাইক তুই বলছিস গ্লাইকোলিপিড, তাহলে লিপিড পার্ট এন্ড গ্লুকোজ পার্ট, বুঝতে পারছিস? তাহলে একটা লিপিড একটা গ্লুকোজের সাথে যুক্ত আছে। ফসফোলিপিড, তাহলে সেখানে কি আছে, একটা লিপিড একটা ফসফেটের সাথে যুক্ত রয়েছে। তার মানে প্রত্যেকটা কন্ডিশনে, কম্পাউন্ড মানেই তো তাই, তাহলে যেই মাত্র একটা সিম্পল লিপিড অন্য কোনো সাবস্টেন্সের সাথে বাইন্ড হয়ে থাকবে, then they are termed as compound lipids. So please write down when the simple lipid combine with another compound, then they form compound lipid. Example, glycolipid, compound lipid. Compound, then they form compound lipid. Example, glycolipid, phospholipid, lipoprotein. Lipoprotein কি হবে, কার সাথে কে যুক্ত থাকবে বল? ইয়েস, একটা লিপিডের সাথে একটা প্রোটিন যুক্ত আছে, বুঝতে পারলি? তো এবার দেখ আমরা যাচ্ছি ডিরাইভড লিপিড, বুঝতে পারছিস তো তুই? তো ডিরাইভড লিপিড কাকে বলবি না, এই যে আমাদের লিপিড গুলো, সেই লিপিড গুলোর কিছু মডিফাইড ফর্ম হিসাবে আমরা ডিরাইভড লিপিডকে পাই, এবং বেসিক্যালি তারা ডিফারেন্ট টাইপের হয়। তোরা নাম শুনেছিস স্টেরয়েড, স্টেরয়েডের নাম আমরা শুনি। এই যে স্টেরয়েড, দিস ইজ আ টাইপ অফ ডিরাইভড, ঠিক আছে? এবং এটা কি করে হয় না, এই যে কম্পাউন্ড লিপিড বিভিন্ন রকম কেমিক্যাল রিঅ্যাকশনস এর মাধ্যমে এই কমপ্লেক্স স্ট্রাকচারটা তৈরি করে, মানে তার ডেরিভেটিভ হিসাবে এখানে কিন্তু তৈরি করছে লব্ধ লিপিড, এই কারণে বাংলাতে একে বলে। তো আমি এইখানে এদেরকে কিন্তু ডিরেক্টলি প্রডিউস করতে পারছি না। সিম্পল লিপিডে তুই ডিরেক্টলি বলেছিলি যে এটা ফ্যাটি অ্যাসিড একটা গ্লিসারলের সাথে যুক্ত হয়ে তৈরি করে দেবে সিম্পল লিপিড। কম্পাউন্ড লিপিডে বলে তুই একটা লিপিডের সাথে অন্য কোনো সাবস্টেন্স কম্বাইন হয়ে তৈরি করে দেবে একটা কম্পাউন্ড লিপিড। বাট ডিরাইভড লিপিড মানে এই কম্পাউন্ড লিপিড গুলো বিভিন্ন কেমিক্যাল রিঅ্যাকশনে পার্টিসিপেট করার পর দে প্রডিউস দ্যাট সাবস্টেন্স অ্যাজ এ ইন্টারমিডিয়েট, অন্তর্বর্তী উপাদান হিসাবে এই ডিরাইভড লিপিডটা তৈরি হয়। ক্লিয়ার? তাহলে ওখানে লেখ derived lipid are of various types. The most important example is steroid. Full stop. Steroids are derived
Steroids are derived from 5-carbon hydrocarbon, 5-carbon hydrocarbon building block rings, and long hydrocarbon chain. হলো? তো তাহলে এই জায়গা থেকে এবার দেখ আমাদের এই তিনটে ফর্ম আমরা পেয়ে গেলাম এবং আমাদের সিলেবাস অনুযায়ী এই যে সিম্পল লিপিড, এই সিম্পল লিপিডের যে এক্সাম্পলস গুলো তাদেরকে আমাদেরকে স্টাডি করতে লাগবে। মনে রাখবি সিম্পল লিপিড হিসাবে আমরা তিনটে মেটেরিয়ালকে কনসিডার করছি। সিম্পল লিপিড কিভাবে তৈরি হয়েছে আমরা সেটা শিখে নিয়েছি, বাট এবার আমরা দেখছি এই সিম্পল লিপিডের আন্ডারে যে এক্সাম্পলস গুলো, ওইখানে আমি যখন বলেছিলাম ফ্যাট, অয়েল অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াক্স, এই যে মোম, সেটাও কিন্তু সিম্পল লিপিডের এক্সাম্পল। এবং তুই এই তিনটে সাবস্টেন্সকে পাশাপাশি তুই যদি রাখিস তুই ইজিলি তাকে চিনতে পারবি। তুই ফ্যাট মানেই তুই বলছিস বাটার, ঘি, এই টাইপ কা মেটেরিয়াল গুলো। অয়েল মানে তুই চিনতে পারছিস, এন্ড ওয়াক্স কেও তুই ক্লিয়ারলি পয়েন্ট আউট করতে পারছিস। তো আমরা শুধুমাত্র ফিজিক্যালি দেখে তাকে পয়েন্ট আউট করবো না, আমরা যেহেতু এখানে বায়োমলিকিউল করছি তাদের কেমিক্যাল নেচারের রেসপেক্টে তাদেরকে এবার আমরা স্টাডি করব। তো তাহলে আমরা খাতাতে এরপর মার্ক করছি সিম্পল লিপিড এন্ড তার তিনটে ফর্ম, ফ্যাট, অয়েল and wax. তো মনে রাখবো আমরা এই যে ফ্যাট, সেই ফ্যাট হচ্ছে সেই এস্টার অফ ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল। ফ্যাট মানে দে আর এস্টার অফ ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল। এবং যেহেতু এই স্ট্রাকচারে তিনটে করে গ্লিসারল ইউনিট থাকছে, সো they are also known as triglyceride. তাহলে ফ্যাট মানে they are the esters of fatty acids and glycerol, and they are also known as triglyceride. ঠিক আছে? তো এইবার দেখ এই যে আমার ফ্যাট গুলো যখনই তোর ফর্মেশন হয় তখন তারা তাদের স্ট্রাকচারের উপর বেস করে তাদেরকে আমরা ডিভাইড করতে পারি। মোনোগ্লিসারাইড, তোরা নাম শুনিস, ডাইগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড। তাহলে মোনোগ্লিসারাইড মানে কি? মোনো মানে সিঙ্গেল, ডাই মানে 2, ট্রাই মানে 3। তাহলে ওখানে লেখ মোনোগ্লিসারাইড ইজ ইকুয়াল টু, এখানে এইভাবে লেখ, ফ্যাটকে যদি ডিভাইড করার জায়গা থাকে মোনোগ্লিসারাইড, ডাইগ্লিসারাইড, ট্রাইগ্লিসারাইড। তো মোনোর নিচে লিখে রাখ 1 molecule of glycerol plus 1 molecule of fatty acid। পয়েন্টটা বুঝতে পারলি তো? দুটোই একটা করে যখন হচ্ছে, ডাইগ্লিসারাইডের পরে লে 1 molecule of glycerol plus 2 molecule of fatty acid। বুঝতে পারছিস? যখন দুটোই একটা করে হলো তখন মোনোগ্লিসারাইড। ম্যাম মোনোটাতে কি লিখবো বললে? মোনোটাতে লেখ 1 molecule of fatty acid and 1 molecule of glycerol। ডাইতে 1 molecule of glycerol plus 2 molecule of fatty acid। বুঝতে পেরেছিস? and triglyceride লিখবো 1 molecule of glycerol plus 3 molecules of fatty acid। কারোর কোনো অসুবিধা আছে?
ঠিক আছে তো? তাহলে ফ্যাট আমরা দেখে নিলাম, রাইট? ফ্যাটের পর আমরা দেখছি অয়েল। অয়েল মানে আমি অলরেডি তোদেরকে বলে দিয়েছি না, যেটা নর্মাল টেম্পারেচারে সবসময় লিকুইড ফর্মেই মতো থাকছে, লিকুইড ফর্মের মতো। কেন থাকছে না? দে আর রিচ ইন আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, তাহলে ওখানে লিখে রাখ অয়েলের পরে, দিস আর দ্য ফ্যাট which are rich in unsaturated fatty acid। আর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কাকে বলে এখন নিশ্চয়ই আমরা শিখে গেছি, which contain more than one double bond, তাই না? বলো তো। and তাহলে ওয়াক্স কাকে বলবো প্লিজ? oil are rich in unsaturated fatty acid and ester বলছি wax এর পরে তাহলে লিখ, these are the ester of long chain fatty acid and long chain alcohol other than glycerol, other than glycerol। এই আদার দ্যান গ্লিসারলটাকে কিন্তু একটু মার্ক করে রাখবি, গ্লিসারল কিন্তু থাকবে না, মানে গ্লিসারল ছাড়াই অন্য কোনো অ্যালকোহলের একটা লং চেইন যদি থাকে। and they are mainly protective in function, they are mainly protective in function and form water insoluble coating, water insoluble coating on hair and skin, on hair and skin and hair and skin of animals and leaf stem of plant body। ব্যাপারটা বোঝা গেল? function and they are present in hair and skin of animals and leaves and stem of the plant body। তাহলে তোর আমার যে হেয়ার, আমাদের যে স্কিন, এর ওপর বার্ডস এর ক্ষেত্রে যে ফেদার্স, তুই দেখিস পাখিরা যে পালক গুলো সেগুলোতে টাচ করলে দেখিস না কিরকম সফট একটা টেক্সচার, এবং ওরা তোরা দেখেওছিস বর্ষাকালে যখন ওরা ভিজে যায়, ওদের একটা প্রুনিং অয়েল বলে একটা অয়েলি একটা গ্ল্যান্ড থাকে, সেই গ্ল্যান্ডের সিক্রেশনটাকে ওরা সেই ঘাড় রেখে এরকম এরকম করে ওদের গায়ে মাখায়, যাতে ওরা ওই ভিজে গেলেও ওদের ফেদার টেদার যাতে নষ্ট না হয়। তোর আমার স্কিন, হেয়ার, এই জায়গাতে কিন্তু এই লেয়ারটা ওয়াক্সি একটা কোটিং রয়েছে। এন্ড বিভিন্ন গাছে, তুই লোটাসের পাতার কথা মনে কর, পাতাটাতে তুই জল পড়লে কি হয়, গড়িয়ে পড়ে যাচ্ছে, তাই না? বিভিন্ন গাছের স্টেম, লিভসে এই ওয়াক্সি কোটিংটা থাকে। কিসের জন্য? গাছের ক্ষেত্রে ওয়াক্সি কোটিং থাকলে কি অ্যাডভান্টেজ? টু প্রিভেন্ট এক্সেস ট্রান্সপিরেশন, কে বাষ্পমোচন প্রতিহত করার জন্য। ঠিক আছে, তাহলে সিম্পল লিপিড, রিজন, তার টাইপ, এইগুলো আমরা পড়ে ফেললাম। and in the next slide আমরা যাব compound lipid and derived lipid এর examples এর respective, right? এইটুকুন পার্টে কোনো ডাউট থাকলে আমাকে বল।